হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব আগস্ট মাসে। তো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে? বলছে ই সুশ্রুত @ক্লিনিক চালু করার জন্য কোন দুটি সংস্থা মৌ স্বাক্ষর করেছে? মৌয়ের পুরো নাম যেটাকে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়, মানে দুটো সংস্থার মধ্যে যখন কোনো চুক্তি হয় সেটাকে মৌ বলা হয়ে থাকে। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে কি? অ্যান্সার ডেফিনেটলি এখানে হবে অপশন বি, NHA এবং CDAC। কি জিনিস আমরা একটু এটা সম্পর্কে আলোচনা করে নিই। NHA আর CDAC ই সুশ্রুত ক্লিনিক চালু করার জন্য একটা স্বাক্ষর করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুনিয়া সলিলা শ্রীবাস্তব এই উদ্বোধনে উপস্থিত ছিলেন। সচিব মানে আমরা জানি, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী বলো বা অর্থমন্ত্রী বলো, যে কোনো পদের ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, সেই কারণে তাদেরকে কাজে সাহায্য করার জন্য IAS বা IPS অফিসার থেকে সচিব নিযুক্ত করা হয়। এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমরা সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি ভিত্তিক ক্লাস, মানে টপিক ওয়াইজ ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে সচিব পুনিয়া সলিলা শ্রীবাস্তব এই উদ্বোধনে উপস্থিত ছিলেন। সেখানে ই সুশ্রুত ক্লিনিক একটা বহির্মুখী ক্লিনিকের জন্য একটা ক্লাউড ভিত্তিক পরিষেবা চালু করা হয়েছে, যেখানে ছোট এবং মাঝারি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য এটা ডিজাইন করা রয়েছে। এটা আমরা জানি নরেন্দ্র মোদী সরকার 2015 সালে আয়ুষ্মান ভারত মিশন চালু করেছেন। বর্তমানে এটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের ইকোসিস্টেমকে সমর্থন করে। আয়ুষ্মান ভারতের মাধ্যমে প্রত্যেকে কি হয়, ফ্রিতে মেডিকেল পরিষেবা পেয়ে থাকে। তো ABDM, যেখানে সেপ্টেম্বর 2021-এ প্রধানমন্ত্রী এটা চালু করেছে, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। তো এর উদ্দেশ্য হচ্ছে সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা এবং স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমের ব্যবধান পূরণ করা। আমরা হয়তো জানি যে কেউ যদি রিসেন্ট কোনো জায়গায় ডাক্তার দেখিয়ে থাকো, তাহলে দেখবে এখন তুমি সেই হসপিটালে বা নার্সিং হোমে যে পেমেন্ট করার সাথে সাথে বা কোনো কিছু টেস্ট করার সাথে সাথে মোবাইল ওদের অ্যাপ থাকে, সেই অ্যাপে তুমি কিন্তু পেয়ে যাও। তার মানে এগুলো ডিজিটাল পরিষেবার জন্য এটা সম্ভব হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ভারতের পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? আমরা প্রত্যেকে জানি যে স্বাধীনতা দিবসের যে পতাকা উত্তোলন আমাদের রেড ফোর্টে হয়ে থাকে। এবারে কোথায় হয়েছে? সিয়াটেল স্পেস নিডলে এবারে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে, ভারতের বাইরে। ভারতের যে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা সিয়াটেলের 605 ফুট উচ্চতা স্পেস নিডলে উত্তোলন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি বিদেশে ভারতের ৭৯তম জাতীয় স্বাধীনতা দিবস উদযাপনকে চিহ্নিত করেছে। অর্থাৎ আজকের দিনে ভারত কতটা জনপ্রিয় বা কতটা শক্তিশালী দেশ, যার কারণে বিদেশে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। এই জনপ্রিয় মার্কিন ল্যান্ডমার্কে প্রথম কোনো বিদেশি দেশের পতাকা উত্তোলন করা হয়েছে। তার মানে আজকের দিনে আমরা যতই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যতই ক্রিটিসাইজ করি, তার কারণে আজকে কিন্তু বিদেশে ভারতের কিন্তু স্থান অনেক উঁচু জায়গায় গিয়েছে। এটা আমরা কিন্তু অস্বীকার করতে পারবো না। তো কনসাল জেনারেল প্রকাশ গুপ্ত, সিয়াটেলের মেয়র ব্রুস হ্যারেলস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্পেস নিডল 1962 সালে ওয়ার্ল্ড ফেয়ারের জন্য নির্মিত করা হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। শক্তি সুরক্ষা বাড়াতে প্রধানমন্ত্রী জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন চালু করেছেন। কোন উপলক্ষে এই জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন ঘোষণা করা হয়েছিল? অ্যান্সার ডেফিনেটলি আমাদের ৭৯তম স্বাধীনতা দিবসে। জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন ৭৯তম স্বাধীনতা দিবসে সমুদ্রের তেল এবং গ্যাস আবিষ্কার বাড়ানোর জন্য ঘোষণা করা হয়েছিল। এখন দেখবে সি মাইনিং, মানে সমুদ্রের মধ্যে মাইনিং করে যে বিভিন্ন সমুদ্রের তেল বা প্রাকৃতিক গ্যাস নিয়ে আসা প্রত্যেকটা দেশ করছে, তার মধ্যে আমেরিকার মতো ইন্ডিয়াও কিন্তু অনেকটা এগিয়েছে। তো আন্দামান সাগর এবং অন্ধ্র উপকূলের গভীর জলে এই ধরনের যে প্রজেক্ট করা হচ্ছে, যেটা মিশন মোডে সমুদ্র অনুসন্ধানের জন্য কাজ করছে। তো এর উদ্দেশ্য হচ্ছে যে ভারতের যে অপরিশোধিত তেল এবং গ্যাস আমদানি হ্রাস করা। আমরা ভালোভাবেই জানি মিডল ইস্ট বা দুবাই, কাতার এইসব জায়গা থেকে আমরা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ইম্পোর্ট করি। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটা ভীষণ সুখবর। ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল তোমরা 99 টাকায় কালেক্ট করতে পারবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, অথবা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা PDF প্যানেল লিঙ্ক পেয়ে যাবে। সামনে অনেক এক্সাম রয়েছে, সেই এক্সামের জন্য এই স্টাডি মেটেরিয়াল গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন দল পেনাল্টিতে UEFA সুপার কাপ 2025 জিতেছে?
আমরা প্রত্যেকেই যারা ফুটবল খেলা দেখি তারা প্রত্যেকেই জানি খুবই গুরুত্বপূর্ণ দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেইন, টটেনহ্যাম, প্রত্যেকে এগুলোর সাথে সম্পর্কিত। তো এটাই জিতেছে প্যারিস সেন্ট জার্মেইন, ইউইএফএ সুপার কাপ জিতেছে। পিএসজি পেনাল্টিতে টটেনহ্যামকে 4-3 গোলে হারিয়ে সুপার কাপ জিতেছে। প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি 2-0 পিছিয়ে থেকে টটেনহ্যাম হটস্পারকে পেনাল্টিতে পরাজিত করে। প্রথম অর্ধে মিকি ভ্যান ডিভেন এবং ক্রিশ্চিয়ানো রেমোরোর গোল টটেনহ্যামকে 2-0 এগিয়ে দিয়েছিল। পরবর্তীকালে পিএসজি থেকে কাং ইন লি 83-84 মিনিটে আর ওসমান ডেম্বেল ক্রস থেকে গসলানো রমোসের স্টপ টাইম হেডার করে 2-2 মানে 2-2 সমতা ফেরায়। পরবর্তীকালে পেনাল্টি শুটআউটের মাধ্যমে এই মানে উদ্দেশ্য বা এই যে ম্যাচটা কমপ্লিট হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। উত্তরাখণ্ড ধর্মীয় স্বাধীনতা সংশোধন বিল 2025 কি নিষিদ্ধ করে? উত্তরাখণ্ড আমরা প্রত্যেকেই জানি উত্তরপ্রদেশ থেকে ভাগ হয়ে 2006 সালে উত্তরাখণ্ড হয়েছে। তখন প্রথমে উত্তরাঞ্চল ছিল, 2009 নাম পরবর্তীকালে এর নাম উত্তরাখণ্ড করা হয়েছে। এটা হচ্ছে ধর্মান্তর প্রচারের জন্য ডিজিটাল প্রচার। এটা হয়তো তোমরা এখন রিসেন্টলি এটা সম্পর্কে জানো যে বহু জায়গাতে জোর করে বা লোভ দেখিয়ে ধর্মান্তরিত করা হচ্ছে। তো তার জন্য উত্তরাখণ্ড, যেটাকে আমরা দেবভূমি বলে থাকি, সেখানে ধর্মীয় স্বাধীনতা সংশোধন বিল মন্ত্রিসভা অনুমোদন করেছে, যেখানে ডিজিটাল প্রচার, যেটা আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে যে ডিজিটাল প্রচার করা হয় সেগুলো, বা সোশ্যাল মিডিয়া এবং মেসেজিং অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্মে যে ধর্মান্তরের যে প্রচার উস্কানি দেওয়াগুলো শাস্তিযোগ্য অপরাধ করা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উপহার, নগদ পণ্য, কর্মসংস্থান, বিনামূল্যে শিক্ষা, বিবাহের প্রতিশ্রুতি, বিশ্বাসে আঘাত, এই সব কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা উত্তরাখণ্ড সরকারের একটা মহৎ পদক্ষেপ বলে মনে করা হয় এবং এটা সারা ভারতে কার্যকর করা উচিত বলে আমরা মনে করি। তো এর জন্য কঠোর শাস্তি হিসাবে 3 থেকে 10 বছরের কারাদণ্ড এবং 5 থেকে 10 বছরের কারাদণ্ড সংবেদনশীল, এবং গুরুতর অপরাধে 20 বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড, ভারী জরিমানা হতে পারে। এছাড়া বিবাহ সম্পর্কিত বিধানের মধ্যে যারা ভুয়ো পরিচয়পত্র বা ধর্ম গোপন করে বিবাহের জন্য শাস্তি করে তার জন্য কিন্তু শাস্তি রয়েছে। এটা রিসেন্ট কিছুদিন আগে তোমরা খবরে দেখেছো যে একজন মুসলিম মহিলা নিজের পরিচয় গোপন রেখে একজন হিন্দু নাগরিকের সাথে বিয়ে করে এবং তারপর তার সমস্ত সম্পত্তি নিয়ে তাকে মেরে দিয়ে বা হত্যা করে দিয়ে চলে যায়, তাই তো। তো এই জিনিসগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াটা ভীষণই গুরুত্বপূর্ণ। আশা করা যায় পরবর্তীকালে ভারতেও এই ধরনের আইন আসবে। চলো পরবর্তী কোশ্চেন আলোচনা করি। ওয়ান্ড বক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স এর ইতিহাসে প্রথম একক চ্যাম্পিয়ন কে হয়েছে? এটার অবশ্যই অ্যান্সার হবে ডেফিনেটলি ভিনসেন্ট কেইমার। একটু দেখে নি কি ব্যাপার। ভিনসেন্ট কেইমার, যিনি জার্মান গ্র্যান্ড মাস্টার, ওয়ান্ড বক্স চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2025 জিতেছেন, যেটা এই ইভেন্টের ইতিহাসে প্রথম একক চ্যাম্পিয়ন। জর্ডেন ভ্যান ফরেস্টের সঙ্গে ড্র করার পর এক রাউন্ড বাকি থাকতেই তিনি এই শিরোপা জিতেন। তিনি প্রথমবারের মতো বিশ্ব 10th লাইভ রেটিং এ স্থান করে নিয়েছেন। তো এটা তার জন্য একটা মানে ভীষণ 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 পদক্ষেপ, মানে ভীষণ গৌরবময় একটা ব্যাপার। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যালের ম্যাসকট কি? তাহলে অ্যান্সার হবে ডেফিনেটলি হিমালয়ান কিংফিশার। এই ম্যাসকট গুলো করা হয় যেগুলো বিপন্ন প্রজাতির প্রাণী হয়, তাদেরকে সংরক্ষণ করার জন্য এই ধরনের ম্যাসকট ব্যবহার করা হয়। তো প্রথমবার খেলো ইন্ডিয়া ওয়াটার গেমস ফেস্টিভ্যাল ঘোষণা করা হয়েছে, যেখানে লোগোটি ডাল লেক শিকারার, তুষারপাত পর্বতমালা এবং পাইন গাছকে চিহ্নিত করা হয়েছে, যার ম্যাসকট হিমালয়ান কিংফিশার। ডাল লেক আমরা প্রত্যেকেই জানি কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত। 400-রও বেশি ক্রীড়াবিদ 36টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে অংশগ্রহণ করবে, যেখানে বোয়িং, ক্যানোয়িং, কায়াকিং সব ধরনের স্পোর্টস এর সাথে ইনক্লুডেড থাকবে। তো এটা জম্মু কাশ্মীর স্পোর্টস কাউন্সিলের যুব বিষয়ক মন্ত্রকের দ্বারা এটা আয়োজন করা হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2025 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে কততম ভাষণ দেন? অ্যান্সার ডেফিনেটলি 12তম। কিছুদিন আগেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে করেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে পর 15টি ভাষণ জায়গায় 12টি ভাষণ, মানে 11টি জায়গায় 12টি দিয়েছেন, কারণ তিনি ইন্দিরা গান্ধীর যে সেকেন্ড লংগেস্ট প্রাইম মিনিস্টার ছিল তার রেকর্ড তিনি ভেঙে দিয়েছেন। এখন শুধু জওহরলাল নেহরু, যিনি 17টি ভাষণ দিয়েছেন, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দ্বিতীয় দীর্ঘকালীন প্রধানমন্ত্রী হিসাবে তিনি নিরবিচ্ছিন্ন টার্ম
প্রকাশ করেছেন বা কমপ্লিট করেছেন। তিনি এই যে দিল্লির লালকেল্লা থেকে তার 12তম স্বাধীনতা দিবস ভাষণ দিয়েছেন। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। জিএসটি পুনর্গঠন কেন্দ্র দুটি স্ল্যাবের পরিকল্পনা করছে, 5% এবং 18%, এবং -% বিশেষ হার, যেটা শুধুমাত্র 7টি ক্ষতিকারক পণ্যের জন্য করা হয়েছে। আজকের দিনে আমাদের বিভিন্ন ক্ষতিকারক পণ্য, সিগারেট থেকে শুরু করে মদ, এই ধরনের জিনিস ক্ষতিকারক পণ্য, সেগুলোর উপরে কত পার্সেন্ট ট্যাক্স বা জিএসটি চাপানোর কথা কেন্দ্র সরকার ভাবছে? এটা ডেফিনেটলি অ্যান্সার হবে 40%। একটু দেখে নিই। কেন্দ্র সরকার মানে স্ল্যাব জিএসটি সিস্টেমের প্রস্তাব করেছে। 5%, 18%, 14% নির্বাচিত ক্ষতিকারক পণ্য যেমন তামাক, পান মশলা এগুলোর উপরে আরোপ করার চিন্তা ভাবনা করছে। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্করণের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। তো 5% স্ল্যাব করা হবে, যেগুলো নিত্য প্রয়োজনীয় সাধারণ পণ্য হবে। বর্তমানে 12% আইটেম 99% এখানে স্থানান্তরিত করা হয়েছে। 18% স্ল্যাবে থাকবে যেরকম টিভি, রেফ্রিজারেটর, যেসব আকাঙ্ক্ষিত জিনিসপত্র যেগুলো আমাদের না হলেও চলবে কিন্তু আমরা হলে ভালো লাগে। 40% স্ল্যাবের মধ্যে যেগুলো ক্ষতিপূরক দ্রব্য থাকে সেগুলোকে করা হবে। তো আর যেগুলো অপরিহার্য খাদ্যদ্রব্য যেমন দুধ, সেগুলোর উপরে কিন্তু কোনো কর থাকে না, যেটা এখনো আমাদের নেই। জাতীয় নিরাপত্তার জন্য 15ই আগস্ট 2025 নরেন্দ্র মোদী কোন মিশন ঘোষণা করেছেন? ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে মিশন সুদর্শন চক্র। তো অ্যান্সার হচ্ছে 15ই আগস্ট 2025 79তম স্বাধীনতা দিবসে মিশন সুদর্শন চক্র স্কিম ঘোষণা করেছেন, যেখানে আত্মনির্ভর ভারতের এটা স্বদেশি প্রযুক্তির উপরে জোর দেওয়া হয়েছে, যেটা উন্নত এআই সমক্ষ পর্যবেক্ষণ করবে এবং সাইবার সিকিউরিটি আমাদের প্রদান করবে। এছাড়া এটা আমাদের বিভিন্ন ধরনের যে এজেন্সিগুলো রয়েছে তার সাথে রিয়েল টাইম কানেকশন করে, এবং ভারতের যে পিএসইউ পাবলিক সার্ভিস আন্ডারটেকিং, আর&ডি, রিসার্চ ডেভেলপমেন্ট, এগুলোর সাথেও জড়িত। অর্থাৎ এগুলো আমাদের ভারতের যে পরিষেবাকে আরো বেশি শক্তিশালী করতে চলেছে। সরকার ভারতের উচ্চশিক্ষা কমিশন গঠনের কথা ঘোষণা করেছে, যেখানে কোনটি এর মধ্যে নেই? অ্যান্সার অবশ্যই ডেফিনেটলি হবে এনএসডিএল, ন্যাশনাল অ্যাসেটস ডিপোজিটার লিমিটেড। ভারতের উচ্চশিক্ষা কমিশন ইউজিসি, এআইসিটিই এবং এনসিটিএ কে প্রতিস্থাপন করার জন্য 4টে অর্গানাইজেশন বানাচ্ছে। তার মধ্যে এনএইচইআরসি, ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল, যেটা এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে রিয়েল টাইমে পর্যবেক্ষণ করবে। ন্যাক, ন্যাশনাল অ্যাক্রোডিটেশন কাউন্সিল, যেটা কি করে ফলাফল ভিত্তিক গুণমানের উপরে রেট করে থাকে, বিভিন্ন কলেজকে এ গ্রেড, A+ গ্রেড, এরকম গ্রেড দিয়ে থাকে। HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, যেটা কি করে উদ্ভাবন এবং গবেষণার জন্য বিভিন্ন ধরনের অর্থ বা টাকা পয়সা দিয়ে সাহায্য করে। আর GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল, যেটা কি হবে পাঠ্যক্রমকে আধুনিকরণ মানে সিলেবাস যেটা আছে সেটাকে ডেভেলপ করার জন্য এই কাউন্সিল সাজেশন দিয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, অর্থক্ষেত্রে কোন সংস্থা অর্থনৈতিক ক্ষেত্রে এআই গ্রহণকে উৎসাহিত করার জন্য ফ্রি এআই কাঠামো উন্মোচন করেছেন? এটা ডেফিনেটলি অ্যান্সার হবে আমাদের আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তো আরবিআই আর্থিক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল এআই এর উপর ঘোষণা করেছে, যেখানে 7টি নির্দেশক সূত্র ব্যবহার করা হয়েছে, যার চেয়ারম্যান এখন পুষ্পক ভট্টাচার্য রয়েছে। ট্রাই, যেটা আমাদের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, ট্রাই কি করেছে? প্রথম প্রপার্টি রেটিং ফ্রেমওয়ার্ক উন্মোচন করেছেন। এই ট্রাই কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? এটা অ্যান্সার হবে 1997 সালে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই করেছে যে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট অ্যাক্সেসের উপরে ভিত্তি করে সম্পত্তিকে মূল্যায়ন করছে। এটা কি করে? আমাদের মানে যে আমাদের বিভিন্ন যে মোবাইল পরিষেবা সব কিন্তু ট্রাইয়ের কাছ থেকে আমাদের পারমিশন নিতে হয়ে থাকে। তো যাই হোক, ট্রাই গঠন করা হয়েছিল 1997 সালের 20 ফেব্রুয়ারি। ওকে, তো এর সদর দপ্তর নিউ দিল্লি, ভারতে অবস্থিত। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।